বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছিল অ্যাডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরের প্রকোপ। এখনও প্রতিদিন হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন ডেঙ্গি আক্রান্ত রোগীরা। এ পর্যন্ত রাজধানীতে 261 জন ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়েছে। রাত 9টার বাংলাদেশে আজ থাকছে ডেঙ্গি প্রকোপ নিয়ে একটি প্রতিবেদন। এছাড়াও দেশ বিদেশের নানান খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তুহিনুল সুলতানা। আর ব্যবসা বাণিজ্যের খবর জানাবো আমি মীর হাসান, আর খেলার খবর জানাতে পরে আমাদের সাথে যোগ দেবেন আহসানুর রহমান। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নিচ্ছি শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলা, উপাচার্যের পদত্যাগ দাবি। হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোর্টের রিট। সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং দেশের মাটিতে প্রথম টি-20 জিতল বাংলার নারীরা, সাউথ আফ্রিকাকে হারালো 7 উইকেটে। এছাড়াও রাত 9টার বাংলাদেশের আরো কিছু প্রধান খবর। কোকোর দুর্নীতির বিষয়ে বিদেশি আদালতের রায় প্রকাশ করতে সরকারকে 48 ঘন্টা সময় বেঁধে দিলেন ডক্টর কামাল। এবং সাগররুনি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ। রাত 9টায় বাংলাদেশে নির্বাচিত বিষয় নিয়ে আপনার মতামত পাঠাতে পারেন। আজকের বিষয়ে ছাত্র দলের উপর ছাত্রলীগের হামলা। আর মতামত পাঠানোর জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন রাত, এরপর আপনার নাম ও মতামত লিখে পাঠিয়ে দিন 16232 নম্বরে। ইমেইল এবং ফেসবুকেও আপনার মতামত পাঠাতে পারেন। ইমেইল ratnoita@independent24.tv, আর ফেসবুক পাঠাতে পারেন facebook.com/রাত9টা। আপনার মূল্যবান মতামত রাত 9টায় তুলে ধরবো আমরা। এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রদল নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক ছুরিকাহত হন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। রাজশাহী থেকে আহসান হাবিবের তথ্য ও ছবি নিয়ে প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস এবং ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করার উদ্যোগ নেয় ছাত্রদল। মিছিলের খবর পেয়ে আগেই ক্যাম্পাসে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল 11:30টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে প্রবেশের পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আহ্বায়ক আশিক ছুরিকাহত হন। ছাত্রদল নেতা দেলোয়ারকে এলোপাথারি মারপিট করা হয়। এর পরপরই ছাত্রদল নেতাকর্মীরা রাজশাহী নাটোর মহাসড়কের ওপর অবস্থান নিয়ে একটি ট্রাক ভাঙচুর করে। আমাদের নেতা কর্মীদেরকে পৌঁছিতেই দেওয়া হয়নি, তাদেরকে মেইন গেট সহ বিভিন্ন ডিপার্টমেন্টে হলে আটকে দেওয়া হয়েছে। এ ঘটনায় 10 ছাত্রদল কর্মীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আহতদের দেখতে হাসপাতালে যান বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের পদত্যাগ দাবি করেন। ভাইস চ্যান্সেলরের আমরা পদত্যাগ দাবি করছি এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহী মহানগরীতে এই ভাইস চ্যান্সেলরকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করছি। তবে ছাত্রলীগ নেতাদের দাবি বহিরাগতদের প্রতিহত করা হয়েছে। সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়েই ছাত্রলীগের মোকাবিলা করছে। পুলিশের দাবি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রদল মিছিল বের করায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসনিকভাবে এই বিষয়ে নিষেধ করা হয়, কিন্তু তারা সেটা না শুনে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে, তখন ছাত্রলীগের ছেলেরা বাধা দেয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজশাহী নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র নেতার নামে বহিরাগতকে ঢুকতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ সভাপতি AHM বদিউজ্জামান সোহাগ। সকালে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী এক মিছিল পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সমাবেশে ছাত্রলীগের নেতারা অভিযোগ করেন, ঢাকার বিভিন্ন পাড়া মহল্লার অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়েছে ছাত্রদল। আর এরই অংশ হিসেবে 10 সেপ্টেম্বর ছাত্রদল অছাত্রদের দিয়ে মহড়া দেওয়ার চেষ্টা করেছিল। তারা যে কোনো সন্ত্রাসী পরিকল্পনা থেকে বিরত থাকতে ছাত্রদলের প্রতি আহ্বান জানান। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম। আমরা এখন কথা বলছি তার সাথে। জনাব নাজমুল আলম, ইন্ডিপেন্ডেন্ট স্টুডিওতে আপনাকে স্বাগত। আচ্ছা নাজমুল আলম, কার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটলো, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটলো, ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা। আমরা 2007 সালের পর থেকে এরকম ঘটনা আরো দেখেছি। আপনি তো একজন একটা গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, এ বিষয়ে আপনার মন্তব্য কি? আসলে আপনি একটা কথা বলেছেন যে 2007 সালের পরের ঘটনাগুলো দেখেছেন। আপনি হয়তো জানেন 2001 সালের পরেও অনেক ঘটনা ঘটেছিল। তো আসলে পথ চলে সবাই, পথ কিন্তু দেখায় কেউ কেউ। আপনার হয়তোবা 2001 সালের নির্বাচন পরবর্তী সময়ের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বেই প্রথম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় কোনো সভাপতি এবং সাধারণ সম্পাদককে গায়ে আঘাত করা হয়। যেমন আমাদের তৎকালীন সভাপতি বাহাদুর ব্যাপারী এবং অজয়কর খোকনকে 2001 পরবর্তী সময়ে মধুর ক্যান্টিনে নির্মমভাবে আহত করা হয়েছিল। এবং পরবর্তীতে ঠিক আজকের এই দিনেই, আমি একটু বলি, আজকের এই দিনেই 2004 সালের 11 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি বলছেন 2001 সালে ছাত্রদল যে কাজটি করেছে, এখন আপনারা কি সেটা প্রতিহিংসা রাজনীতি করছেন? না, আমরা প্রতিহিংসা রাজনীতি করছি না। আসলে না, যেহেতু প্রশ্নটা ওইভাবে করা হয়েছে, প্রতিহিংসা না। আসলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে ঘটনাটা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালকে ছাত্রদলের নতুন কমিটি নেতৃবৃন্দের আসার কথা ছিল এবং আমার জানা মতে যে তারা একটা লিস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারের কাছে। তো আমরা কালকে মধুর ক্যান্টিনেই ছিলাম, নিয়মিত আমরা যেভাবে যাই কালকেও গিয়েছিলাম। তো কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অর্থাৎ শাহবাগ, নিউ মার্কেট, নীলক্ষেত মোড় এবং পলাশী মোড়ে বহিরাগত পাড়া মহল্লা থেকে কিছু বহিরাগত আনা হয়েছিল। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্ররা তাদেরকে প্রতিহত করেছিল। আর কালকে আপনাদের চ্যানেলেই আমি নিউজটি দেখেছি, কালকে কিন্তু স্পেসিফিকলি ছাত্রলীগের কোন নেতাকর্মী কিংবা ছাত্র দলের কাকে হামলা করা হয়েছে স্পেসিফিক ভাবে কিন্তু গতকাল ছাত্রলীগের কর্মীরা যে ছাত্র দলের উপর হামলা করলো, তাদের বিরুদ্ধে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন, শাস্তিমূলক কোনো ব্যবস্থা? ছাত্রলীগের পদধারী স্পেসিফিক কাউকে আমরা ফাইন্ড আউট করতে পারিনি, কিংবা কোনো মিডিয়া থেকে। কিন্তু আজকের পত্রিকায় তো ছবিও এসেছে। হ্যাঁ, ছবি এসেছে, কিন্তু আমাদের আসলে পদধারী ওইরকম কেউ নেই। তো তারপরও আমরা কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়েছি যে আমাদের সংগঠনের যদি কেউ কোনো পদধারী কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশ দিয়েছি। তাহলে এই যে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশটা তৈরি হচ্ছে, এটা কারা করছে? আসলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশটা এটা পরিকল্পনা করে তৈরি করা হচ্ছে। কারণ আমি বলবো এটা বিরোধী দল দায়ী। কারণ তারা আজকে ছাত্র দলের মধ্যে একটি ছাত্র সংগঠনের কমিটি করেছে, মানে যাদের কোনো বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শ্রেণীকক্ষে পাওয়া যাবে না। হয়তোবা জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক তারা তাদের বন্ধু পাবে রেজিস্টার বিল্ডিং এ, অর্থাৎ যারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অথবা বিশ্ববিদ্যালয়ের দোষারোপের রাজনীতি কতদিন চালাবেন? না, দোষারোপ না। আসলে দেখুন, ছাত্র রাজনীতির ঐতিহ্য কিছুটা হারিয়ে গেছে। ছাত্রদল বলে যে আপনার সহাবস্থান চান না। সহাবস্থান বলতে মানে ছাত্রদলের কোন কর্মীকে আপনারা ক্যাম্পাসে থাকতেই দিতে চাচ্ছেন না? অবশ্যই না। সহাবস্থান কিন্তু ছাত্রদের সাথে ছাত্রদের সহাবস্থান হয়, কিংবা শিক্ষার্থীর সাথে শিক্ষার্থীর সহাবস্থান হয়। এখন বাংলাদেশে ছাত্র রাজনীতি যারা করে, যেমন ছাত্র ইউনিয়ন রয়েছে, ছাত্র ফেডারেশন রয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রয়েছে, আমি একটু বলি জাসদ সমর্থিত ছাত্র লীগ রয়েছে,
ছাত্র সমিতি রয়েছে, ছাত্র ধারা রয়েছে, তাহলে অন্যান্য সকল ছাত্র সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তারা বিভিন্ন হলে অবস্থান করছেন, মধুর ক্যান্টিনে আসছেন, তারা তাদের প্রতিক্রিয়া মিছিল মিটিং এর মাধ্যমে ব্যক্ত করছেন। কারণ শুধুই কি ছাত্র দল পারতেছে না কিংবা হলে থাকতে পারতেছে না বিধায় কি সহাবস্থান নেই, কিন্তু আসলে সহাবস্থানের সংজ্ঞাটা আগে আমাদের জানতে হবে। এখন যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের দ্বৈতাবাসিক ছাত্র না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীদের আপনারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেননি, কারণ আপনারা মানে চিহ্নিত করতে পারছেন না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা আজকে ঘটলো সেই ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি একটু বলি, আজকেও কিন্তু আপনারা কোনো নাম বলেননি, কিন্তু আজকে যেহেতু জড়িত আছে আমি নাম বলতেছি। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে আমরা দুজনকে 1 মাস আগে বহিষ্কার করেছি, তাকিম এবং তুহিন নামে দুটো ছেলে। আজকে আপনাদের চ্যানেলেই আমি ফুটেজ দেখে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু অলরেডি বহিষ্কৃত আছে। এবং আমি আমার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা, আমাদের সংগঠনের সহসভাপতি আবু হানিফ এবং সাংগঠনিক সম্পাদক আহসানুল্লাহ রাসেল, আমরা কিন্তু তদন্ত করে আগামী কালকের মধ্যেই আমাদেরকে একটি রিপোর্ট দেওয়া। আমরা দর্শকদের একটা মতামত দিয়েছিলাম। নাজমুল নবীন, আপনাকে জানিয়ে রেখে যে আমরা কিন্তু আজকে এই বিষয়টির উপরে দর্শকদের মতামত জানতে চেয়েছিলাম। তো সেই বিষয়ে আমাদের কাছে যেসব মতামত আসছে সেগুলো যদি আপনি শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে কি বলছেন দর্শকরা। যেমন একজনকে দেখছি যে আজিম, তিনি তার সরাসরি এই প্রেক্ষিতে বলছেন যে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলছেন, যে পরিস্থিতি চলছে বিগত সময়গুলোর কথা চিন্তা করেও। আবার আপনি যদি সাইফুর রহমানের কথা চিন্তা করেন, তিনি বলছেন যে ক্ষমতায় যে আসে সেই কিন্তু বিপক্ষ দলের উপর হামলা চালায়, এটা নতুন কিছু তার কাছে মনে হচ্ছে না। তহিনুর, এখানে আরেকজন ইমরান, তিনি বলতে চাচ্ছেন যে আজ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, আজ রাজশাহীতে হলো, জগন্নাথ ইউনিভার্সিটিতেও যেন এরকম কিছু না হয় এর জন্য উনি মানে অনুরোধ করছেন। আচ্ছা, সুমনের একটা মতামত দিয়ে আপনাকে জানতে চাই, সেটা হচ্ছে তিনি বলছেন, সুমন বলছেন যে আর কত রক্ত দিতে হবে কে জানে। তিনি বলছেন ছাত্র দল এবং ছাত্র লীগের যে মারামারি হয় সেটা চলে নাকি উপর মহলের নির্দেশে। তার মতামতের সাথে আপনি কতটুকু একমত? না, এটা আমি তার মতামতের সাথে একমত না। তবে আপনার দর্শকরা যে মতামতগুলো দিয়েছে, আমি একটি মতামতকে ধরবো যে একজন বন্ধু বলেছেন ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য। আসলে দেখুন, এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, সবকিছু স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে কিন্তু ছাত্র সমাজ। এমনকি এই দেশে সর্বশেষ, আমাকে একটু বলতে দিতে হবে, এমনকি সর্বশেষ এই দেশে যখন 111 এসেছিল, আজকে হয়তোবা আমি মুক্তভাবে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, বিভিন্ন চ্যানেলের টক শোতেও কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে স্লিপ পাঠিয়ে দেওয়া হতো যে এর বাইরে কথা বলা যাবে না। সেই আন্দোলনেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতি যারা করি তারাই করেছি। যখন এই 111-এ ঘরোয়া রাজনীতির উপর শুধু নিষেধাজ্ঞা ছিল না, সেই সময়ে কিন্তু ছাত্ররা এই দেশে ছাত্র রাজনীতি করেছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিদায় ঘটিয়েছে এবং একটি গণতান্ত্রিক সরকারের আগমন। সুতরাং যারা বলে যে ছাত্র এখন গাছে সমস্যা থাকলে আমরা জানি ছাত্র রাজনীতি গৌরবময় ইতিহাসের কথা জানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার সময় দেওয়ার জন্য। এবারে চলে যাব বুয়েট প্রসঙ্গে। শনিবার থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়ে সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করেছে বুয়েট কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনরা উপাচার্যের কাছে শনিবার ক্লাস শুরুর প্রস্তাব দিলে তিনি তা অনুমোদন করেন। এই ক্যালেন্ডার অনুসারে সেশন জট নিরসনে সাপ্তাহিক ছুটির দিনেও ক্লাস নিতে পারবেন শিক্ষকরা। আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা নতুন ক্যালেন্ডার মেনে শনিবার থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। আর এর ফলে প্রায় 3 মাস পর স্বাভাবিক হতে যাচ্ছে বুয়েটের শিক্ষা কার্যক্রম। 5 দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মবিরতি শুরু করেছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায়ে হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়েছে তারা। বিকেলে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র করে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে শহরের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের হাতাহাতি হয়। এতে অন্তত 3 জন আহত হয়। ওই সময় সংবাদ সংগ্রহ করতে গেলে 2 সাংবাদিককে লাঞ্ছিত করে মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় শহরের ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ সময় লাঞ্ছিত করে মেডিকেল কলেজের ছাত্রলীগ কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় শহরের ইসলামিয়া বিশ্ববিদ্যালয়
কলেজের এক ছাত্র আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এ সময় তাকে হাসপাতালের 26 নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসক না পেয়ে ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসকদের উপর চড়াও হয় ওই ছাত্রের সহপাঠীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরাফাত রহমান কোকোর আর্থিক দুর্নীতির বিষয়ে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং সিঙ্গাপুরের আদালতের রায় প্রকাশ করতে সরকারকে 48 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। এছাড়া হলমার্ক সহ সকল অর্থ কেলেঙ্কারির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ডক্টর কামাল হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণফোরাম আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানান ডক্টর কামাল। পদ্মা সেতু সহ বিভিন্ন ক্ষেত্রে উপদেষ্টাদের দুর্নীতি এবং লুটপাটের হিসাব দিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সব ধরনের ভর্তি ও নিয়োগ বাণিজ্য বন্ধ করা এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ারও আহ্বান জানান গণফোরাম সভাপতি। যানজট, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আমরা সবাই এর মধ্য থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সমস্যা নাম কি? এটা ছিল $5 মিলিয়ন। এদের ব্যাপারে রায় জার্মান কোর্টে হয়েছে, আমেরিকান কোর্টে হয়েছে, সিঙ্গাপুরে এখানে টাকা ধরা হয়েছে। এই ব্যাপারে আমাদের এই সরকার যে দিন বদলের জন্য শপথ নিয়েছিল, তারা এই ব্যাপারে কি অ্যাকশন নিয়েছে? মন্ত্রী বা উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বা তাদের পদত্যাগ সরকারের কাজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না বলে মনে করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের শর্তের কারণে মন্ত্রী আবুল হোসেনের পদত্যাগ, রেল অর্থ কেলেঙ্কারির কারণে রেলমন্ত্রী সুরঞ্জিতের সরে দাঁড়ানোর ঘটনা, এর সঙ্গে যোগ হয়েছে সাম্প্রতিক হলমার্ক কেলেঙ্কারির সাথে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টার নাম জড়িয়ে যাওয়া। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বললেন, এসবের কোনো প্রভাব সরকারের কাজের উপর পড়ছে না। কোনো দুর্নীতির কথা বলা হয় সরকারের বিরুদ্ধে, আমরা তো ইনভেস্টিগেশন করছি, আমাদের এসিসি আছে, আমাদের কোর্ট আছে, আমাদের নিজের নানান প্রকার সংস্থা আছে। কাজেই আমাদেরকে প্রধানমন্ত্রী আদেশ দিয়েছেন, নিজের কাজ করো, আর এসবের মধ্যে যেন আমরা মাথা না ঘামাই। প্রশ্ন ছিল পদ্মা সেতুর ঋণ পেতে বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান সরে যাচ্ছেন কিনা। সরাসরি উত্তর না দিলেও ডক্টর গওহর জানান, দাতা সংস্থাকে ফিরিয়ে আনতে ইতিবাচক আলোচনা চালানো হচ্ছে। যদি আমরা আশাবাদী না হতাম, আমরা যদি অপটিমিস্টিক না হতাম, তাহলে কেনই বা আমরা এত সময় নষ্ট করছি? আমাকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী দুজনই বলেছেন যখনই প্রয়োজন হয়ে চলে যেতে, আর আমি একেবারে রেডি আছি। শুধু গিয়ে তো নেগোসিয়েশনস করার এক পথ, অন্য পথও আছে। আমরা সেই দিকে আমরা আলাপ চালাচ্ছি, আমাদের নিজেদের মধ্যেও আলাপ করছি, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আলাপ করছি। তিনি জানান, ইতিমধ্যে গেল মাসে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সাথে সফল বৈঠক করে এসেছেন। তিনি আরও জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের নির্বাচনী ওয়াদা পূরণ করতেই এবছর নাগাদ পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা হবে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার এবং মেহেরুন রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে 16 সেপ্টেম্বর এটিএন বাংলার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন গণমাধ্যম নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সকল গণমাধ্যমের ট্রেড ইউনিয়ন চালু, নিয়মিত বেতন ভাতা প্রদানের দাবি এবং সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে সাংবাদিকরা। কিন্তু গতকাল এটিএন বাংলার চেয়ারম্যান সাংবাদিক সমাবেশের উপর নিষেধাজ্ঞা চেয়ে গণমাধ্যমের সম্পাদক সহ 59 ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। সমাবেশের 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সাথে সাগর রুনি হত্যা তদন্ত শেষ হওয়ার আগে মাহফুজুর রহমানের বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিতে সরকারের কাছে দাবি জানান সাংবাদিক নেতারা। এটিএন বাংলাকে রক্ষা করার জন্য এটিএনের সাংবাদিক কর্মচারী বন্ধুদের এগিয়ে আসার আহ্বান জানাই। তাদের ভিতর থেকে যে চক্রান্ত চলছে সেটাকে রক্ষা করুক এবং এটিএনকে যে সারা বাংলাদেশের মিডিয়ার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেটা থেকে এটিএনকে রক্ষা করুক এবং এটিএনের মালিককে আবারও 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করে গোটা গণমাধ্যমের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করার অনুরোধ জানাই। আর তা না হলে আগামী 16 সেপ্টেম্বর বাংলাদেশের সবকটি মিডিয়া যখন
একটি মিডিয়ার সামনে অবস্থান ধর্মঘট করবে, তার থেকে নতুন আন্দোলনের ধারা সূচনা হবে। এছাড়া সমাবেশে সাগররুনি হত্যার ঘটনায় মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে তার কাছ থেকে তথ্য আদায়ের দাবিতে 16 সেপ্টেম্বর এটিএন বাংলা কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, 25 সেপ্টেম্বরের মধ্যে সাগররুনির হত্যাকারীদের গ্রেপ্তার সহ অন্যান্য দাবি আদায় না হলে 26 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবারও অবস্থান ও সমাবেশ করা হবে। সকল চ্যানেল যাদেরকে আসামি করেছেন, আমরা সবাই সেদিন আদালতে যাব। আমরা থাকবো আদালতের একটি জায়গায়, আর আসামির কাঠগড়ায় আমরা দেখতে চাই মাহফুজুর রহমানকে। মাহফুজুর রহমান সাহেব, আপনি আমাদের সকলের বিরুদ্ধে মামলা করে আপনি যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের সকলের বিরুদ্ধে। আমরাও আপনার এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এদিকে মাছরাঙা টেলিভিশনের সামনে সাগররুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির কর্মীরা। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার আজ 7 মাস পূরণ হলো। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন ডেঙ্গির প্রকোপ। বর্ষা মৌসুম শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছিল এডিস মশাবাহিত ডেঙ্গি জ্বরের প্রকোপ, যা স্থানীয়ভাবে ডেঙ্গু নামে পরিচিত। এখনো প্রতিদিন হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে আসছেন ডেঙ্গি আক্রান্ত রোগীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের চেয়ে এবছর রাজধানীতে ডেঙ্গির প্রকোপ অনেকটাই কম। রাজধানীর মৌচাকের বাসিন্দা রবি বেশ কদিন ধরেই ভুগছিলেন তীব্র জ্বরে। তার বোনেরও যখন একই ধরনের জ্বর শুরু হলো, তখনই সন্দেহ দেখা দেয়। রক্ত পরীক্ষার পর জানা গেল ডেঙ্গি। রাজধানীতে এখনো ডেঙ্গি জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। জ্বর 8 দিন হওয়ার পর এরপরে টেস্ট করানো হয়েছে 4 দিন আগে। তো এরপরে যখন টেস্ট করানো হলো, দেখা গেল যে ডেঙ্গু ধরা পড়ছে। পরীক্ষা করছি, করার পরে বলছে আপনার ডেঙ্গু। বলার পর আর আমি দেরি করিনি, বাসায় আইসা পড়ছি হাসপাতালে। হোলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক জানালেন, এবছর এ পর্যন্ত 126 জন রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা। গতবারের থেকে এবারের পেশেন্ট, ডেঙ্গুর পেশেন্ট অনেক কম। যেখানে গত জুন, জুলাই, অগাস্টের পর্যন্ত আমাদের মোরললেস 300-র কাছাকাছি রোগী ছিল, আজকে আমার এক্সাক্ট ফিগার হচ্ছে 126 পেশেন্ট। ঢাকা মেডিকেল এবং আরও কয়েকটি হাসপাতালে কথা বলে জানা গেল, সেখানে এখন যেসব রোগী আসছেন তাদের কারোরই ডেঙ্গি হেমোরেজিক বা গুরুতর নয়। তাই প্রায় সবাইকেই বহির্বিভাগ থেকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গু মর্টালিটি মানে ডেঙ্গুতে মারা যাওয়ার একটা কেস রিপোর্টিং হয়নি আমাদের দেশে। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গুর পেশেন্টও ভর্তি নেই। আমরা বহির্বিভাগে আউটপেশেন্ট ডিপার্টমেন্টে সাসপেক্টেড বা সন্দেহজনক ডেঙ্গু পাচ্ছি প্রতিদিনই, কিন্তু তাদের কারোরই রোগের উপসর্গগুলো এত ভয়াবহ মাত্রায় না যে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এবছর জুন থেকে সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত রাজধানীতে ডেঙ্গি জ্বরে আক্রান্ত হয়েছে 261 জন। গত বছর একই সময়ে সংখ্যাটা ছিল 1290। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গির চিকিৎসা খুবই সাধারণ, তবে তা হেমোরেজিক হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। মাহবুবা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ব্যবসা বাণিজ্যের খবর জানবো মীর আহসানের কাছ থেকে। মীর, হলমার্কের ঋণ কেলেঙ্কারি ছাড়া আর কি কি ব্যবসা বাণিজ্যের খবর আছে আপনার কাছে? আমাদের যে কটি খবর আছে তা মূলত হলমার্ক ঋণ কেলেঙ্কারি কি জড়িত। আপনি জানেন যে সোনালী ব্যাংকের তারা হচ্ছে প্রতিশ্রুত যে ঋণটা দেওয়ার কথা ছিল বিমান বাংলাদেশকে, তাকে দিতে পারছে না। পাশাপাশি আপনি জানতে চেয়েছিলেন যে কোন আর একটা প্রতিবেদন আছে, সেটা হচ্ছে কুমিল্লা রেশম শিল্প নিয়ে বিশেষ প্রতিবেদন আছে, সেগুলো জানাবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতির পর ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হলমার্ক ঋণ কেলেঙ্কারির জের টানতে হচ্ছে বাংলাদেশ বিমানকে। সংস্থাটিকে প্রতিশ্রুত ঋণ দিচ্ছে না সোনালী ব্যাংক। রক্ষণাবেক্ষণ, লোকবল সংকট এবং পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে কুমিল্লার রেশম শিল্প। ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ব্যবসা বাণিজ্যের আয়োজনে যাওয়ার আগে জানিয়ে দেব দর্শক মতামত। আজকের নির্ধারিত বিষয় ছিল ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলা। এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম, ইতিমধ্যে আমাদের কাছে আরও কিছু মতামত চলে এসেছে। তুহিনুর, কি বলছেন দর্শকরা? এখানে একজন ফেসবুকে পাঠিয়েছেন, ছোটরা অনুকরণ প্রিয়, বড়রা যা করবে ছোটরা তাই করবে।
এটাই হচ্ছে আসল, মানে ছোটরা বড়রা যা করছে তাই দেখে ছোটরা করছে। মানে তিনি এই হামলার বিষয়ে নিয়ে তিনি ভাবছেন যে অন্যরাও এটা মানে আক্রান্ত হতে পারেন। যাই হোক, খুদে বার্তা একটু নাম উল্লেখ করেননি। তিনি বলছেন, তিনি যেটা বলছেন, তিনি এই মামলায় হতাশ। তিনি বলছেন পশুকেও কেউ এভাবে মারে না। আর উত্তম দাস তার কাছে মনে হচ্ছে যে তার খুদে বার্তায় যে প্রতিহিংসা রাজনীতি চলতেই থাকবে, তিনি আশার আলো দেখছেন না। বাবুল দেয়ান তিনি বলছেন যে এই ধরনের সংস্কৃতিতে আসলে পরিণতি খুব শুভ একটা হবে না। এদিকে এমডি আনোয়ারুল আজিম বলছেন যে আমি বুঝলাম না, মারামারি কাটাকাটি গাড়ি পোড়ানো এসব কেন ছাত্ররা করবে, এটা তো টেররিজম, এটা শিক্ষিতরা কেউ করতে পারে না, এটাই বলছে, এজন্য এটা কোনো রাজনীতির অংশে পড়ে না। আর নাহিদ বলছেন যে ছাত্র রাজনীতি এখন অভিভাবকহীন। আমাদের কাছে নিশ্চয়ই আরো কিছু মতামত আসবে এবং সেগুলোই আমরা আস্তে আস্তে দর্শকের কাছে তুলে ধরবো। তার আগে চলে যাচ্ছি, নাহিদ বলছেন যে ছাত্র রাজনীতি এখন অভিভাবকহীন। আমাদের কাছে নিশ্চয়ই আরো কিছু মতামত আসবে এবং সেগুলোই আমরা আস্তে আস্তে দর্শকের কাছে তুলে ধরবো। তার আগে চলে যাচ্ছি ব্যবসা বাণিজ্যের খবরে। এখন শিল্প প্রতিষ্ঠানে হলমার্কের ঋণ কেলেঙ্কারির ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন চেয়ে হাইকোর্টে রিট করেছেন 3 আইনজীবী। অন্যদিকে সুনির্দিষ্ট অভিযোগ পেলে হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সোনালী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনা এড়াতে অর্থ ও ব্যাংকিং পদ্ধতি সংস্কারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের 3 আইনজীবী। আবেদনে বিবাদী করা হয়েছে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে। গত সোমবার রিট আবেদনটি দায়ের করলে মঙ্গলবার তা কার্যকারিতায় আসে। জুডিশিয়াল কমিশন গঠন করবে, তদন্ত করবে এবং সত্যিকার যারা পারপিট্রেটার্স অ্যান্ড অ্যাবেটার্স অফ দি হোল স্ক্যাম, they will be identified and brought to justice. এটা আমরা চেয়েছি। সেই সাথে যেটা চেয়েছি, টু রিফর্ম দি ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স সিস্টেম অফ দ্য কান্ট্রি, যেন এই ধরনের ঘটনা আর না ঘটতে পারে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে যেন বাই ল এগুলোকে সমাধান করা যায়। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যারা দেশের ক্ষতি করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় তৎপর। হলমার্কের বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোনো ক্রাইমের সাথে যেই জড়িত হোক তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেটাকে কার্যকর করা। আমাদের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ রয়েছে, বিরোধী দলের এই অভিযোগ নাকচ করে দিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যারা দেশের ভালো চায় না তারাই এ ধরনের কথা বলে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হলমার্ক ঋণ কেলেঙ্কারির জের টানতে হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমানকে, যে কারণে বিমানকে প্রতিশ্রুত ঋণ দেবে না বলে জানিয়েছে সোনালী ব্যাংক। তাই নিরুপায় হয়ে এখন বিকল্প অর্থায়নের পথ খুঁজছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। নিয়ম না মেনে হলমার্ক সহ 6 প্রতিষ্ঠানকে 3.5 কোটি টাকা ঋণ দিয়ে বিপাকে পড়েছে সোনালী ব্যাংক। বিপদের এই সময়ে ঝুঁকি এড়াতে পূর্ব প্রতিশ্রুত সিন্ডিকেট ঋণের বোঝা থেকে মুক্ত হতে চাইছে সোনালী ব্যাংকের বর্তমান কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার সর্বশেষ ভুক্তভোগী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিশ্রুতি থাকলেও বিমানের জন্য সিন্ডিকেট ঋণের 82 কোটি টাকা দিতে পারবে না বলে অর্থ মন্ত্রণালয়কে সাফ জানিয়ে দিয়েছে সোনালী ব্যাংক। যদি বিমান সরাসরি আমাদের কাছে আসতো অথবা সিন্ডিকেট লোন নেওয়ার জন্য আমাদের কাছে আসতো, আমরা অবশ্যই দিতাম। কিন্তু এখানে একটা ব্যাংক তারা এলসি খুলেছে, বিমান এসেছে, এখন তাদের দায়টা আমাদের অন্য ব্যাংকের ঘাড়ে নেওয়ার জন্য তারা চাপ দিয়ে আমাদেরকে চাচ্ছে। আমরা ওই দায় নিব কেন? যখন এত কোটি টাকার এলসি খুলেছেন, কমিশনটাকে আমাদের দিয়েছেন। 10টি ব্যাংক মিলে বিমানের জন্য উড়োজাহাজ কিনতে $80 মিলিয়ন ব্যবস্থা করে বেসরকারি ব্যাংক ইবিএল। শুরুতে না থাকলেও পরবর্তীতে সোনালী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঋণের অংশটি কিনে নেয়। কিন্তু শেষ মুহূর্তে এসে সোনালী ব্যাংকে পিছিয়ে যাওয়ায় এখন অর্থায়নের বিকল্প উপায় খুঁজতে বাধ্য হচ্ছে সরকার। সোনালী ব্যাংক ইজ নট দ্য লিড ব্যাংক। লিড ব্যাংক ইজ দ্য ইবিএল অর দ্য স্ট্যান্ডার্ড চার্টার। এটাকে রিঅ্যাডজাস্টমেন্টের জন্য আমরা পদক্ষেপ নিতে শুরু করেছি এবং তাতে যেভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। পরিকল্পনা অনুসারে নতুন উড়োজাহাজ আনতে অর্থায়নের নতুন মাধ্যম দ্রুতই চূড়ান্ত করা হবে বলে জানালেন বিমান সচিব। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, লোকবলের সংকট আর পৃষ্ঠপোষকতার অভাবে প্রায় হারিয়ে যেতে বসেছে কুমিল্লার রেশম শিল্প প্রকল্প। সরকারি উদ্যোগে 1962 সালে গড়ে ওঠা এই প্রকল্পটি 2000 সালে বেসরকারি পর্যায়ে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে আর কোনো লাভের মুখ দেখেনি এই প্রকল্পটি। কুমিল্লার বুড়িচং ময়নামতি এলাকায় 48 বিঘা জায়গার উপর গড়ে উঠেছিল এই রেশম প্রকল্প।
বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশন নামের এই প্রকল্পটি স্থানীয়ভাবে তুত বাগান নামেই পরিচিত। লাভজনক এই প্রতিষ্ঠানটি 2000 সালে বেসরকারি উদ্যোগে চালানো শুরু হয়, কিন্তু নানা অব্যবস্থাপনায় এটি আর লাভের মুখ দেখেনি। রেশম চাষের পরিধিটা কুমিল্লায় আস্তে আস্তে কমে যাচ্ছে বা এটা বিলুপ্তও হয়ে যাচ্ছে। এক সময় দেখা যাচ্ছে কুমিল্লায় বিলুপ্ত হয়ে যাবে, এটা এখন উত্তরবঙ্গের দিকে বেশি ঝুঁকছে। এই শিল্পের সাথে জড়িতরাও এখন আর আগের মতো ধরে রাখতে পারছেন না তাদের পেশা। আমরা এই নিজের পারিশ্রমিকভাবে না পাওয়ার কারণে আমরা এখন তুত বাগানের কাজ ছেড়ে দিয়ে আমরা এখন অন্য কাজে জড়িত হয়ে পড়ছি। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে প্রকল্পটি আবারও ঘুরে দাঁড়াতে পারে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে, সেই সাথে ধরে রাখতে পারে রেশম সুতার ঐতিহ্য, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার ব্যবসা বাণিজ্যের আয়োজন। এবার খেলাধুলার খবর জানবো আহসানুর রহমান শাওনের কাছ থেকে। শাওন আমাদের সাথে যোগ দিয়েছেন। শাওন, গতকালই সম্ভবত কথা হচ্ছিল যে টি-20 সিরিজে বাংলাদেশ জিততে পারবে কিনা। প্রথমটাতে তো জিতে গেল, কিন্তু ওয়ানডের মতো তো আবার পুনরাবৃত্তি হবে না, পরেগুলোতে হেরে যাওয়ার এরকম কি? আমরা কেউই আসলে এরকম প্রত্যাশা করি না। ওয়ানডেতে যেমনটা শুরুতে আসলে সিরিজের লিড নিয়েছিল বাংলাদেশের নারীরা, চাই পরে যে সিরিজটি হারতে হয়েছে টি-20তে এরকমটা না ঘটুক। তবে বাংলাদেশের যে নারী দল ফুটবল খেলতে গিয়েছিল সাফ নারী ফুটবলের আসরে, সেখান থেকে কিন্তু তারা সেমিফাইনালে যেতে ব্যর্থ হয়েছে। শ্রীলঙ্কার কাছে 2-1 গোলে হেরে তাদেরকে বিদায় নিতে হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু জয় এবং পরাজয়ের খবর আছে আমার কাছে, সেগুলো জানাবো। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। যখন ফিরবো তখন আরও যা থাকছে। শ্রীলঙ্কার কাছে 2-1 গোলে হেরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ। এবং ইতিহাস গড়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন অ্যান্ডি মারে, 3-2 সেটে হারলেন নোভাক জোকোভিচ। স্বাগত আরও একবার রাত 9টায় বাংলাদেশে। বাংলাদেশ সাউথ আফ্রিকা টি-20 সিরিজের খবর শুরুতেই। সিরিজের প্রথম টি-20 ম্যাচে সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 13 ওভারে 73 রানের টার্গেট 5 বল হাতে রেখে ছুঁয়ে ফেলে সালমা বাহিনী। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 60 রানে গুটিয়ে গিয়ে 7 উইকেটের বড় হারই হয়তো উদ্দীপ্ত করে থাকবে টাইগ্রেসদের। দুদিন পরেই একই মাঠে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে অন্য চেহারায় বাংলাদেশের মেয়েরা। টস জিতে বোলিং নিয়ে প্রথমেই তৃষা চেত্রীকে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ক্যাপ্টেন সালমা খাতুন। তবে সুসান ও ফ্রিটসের দ্বিতীয় উইকেট জুটিটা বেশ জমেই গেল। 44 রানের জুটি ভাঙলেন কুবরা, তার ঘূর্ণি ফাঁদে পা দিলেন সুসান, ফিরলেন 37 রানের ঝড়ো ইনিংস খেলে। 2 রান পর ফ্রিটস এবং দলীয় 69 ও 85 রানে নিকার্ক ও লবসারের রান আউটে বেকায়দায় পড়ে প্রোটিয়ারা। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত 20 ওভার স্কোরবোর্ডে 105 রানের বেশি তুলতে পারল না সাউথ আফ্রিকা। 106 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই লতার বিদায়, শুরুতেই বিপাকে বাংলাদেশ। এরপর বৃষ্টির বাগড়ায় কিছুক্ষণ খেলা বন্ধ। যখন শুরু হলো তখন বাংলাদেশের মেয়েদের সামনে ডাকওয়ার্থ লুইস মেথডে 13 ওভারে 73 রানের নতুন টার্গেট। রুমানা ও ফারজানা ভালোই টানছিলেন দলকে। দলীয় 33 রানে দুজনেই রান আউট। জয় কি তবে অধরাই রয়ে যাবে বাংলাদেশের? সালমা আর শুকতারা দায়িত্ব কাঁধে তুলে নিলেন। যখন মাঠ ছাড়লেন তখনও 5 বল বাকি। 7 উইকেটের জয় পেল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের মতো টি-20 সিরিজের শুরুটাও হলো জয় দিয়ে। তাই বলুন তো ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ নিজেদের করে নেয়ার দিকেই লক্ষ্য টাইগ্রেস অধিনায়ক সালমার। আর হারের জন্য ম্যাচের দৈর্ঘ্য কমে যাওয়াকে দুষলেন সাউথ আফ্রিকার অধিনায়ক মিনোদু প্রি। টানা 2টি ওয়ানডে হেরে বেশ চাপেই ছিল টাইগ্রেসরা। সিরিজের প্রথম টি-20তে তাই জয় পেতে মরিয়া ছিল সালমা বাহিনী। জয়ও এলো, একটি দুটি নয়, 7 উইকেটের জয়। জয় পেয়ে উচ্ছ্বাসটাও ছিল সব থেকে আলাদা। তবে ঘুরে ফিরেই আসছিল একটাই প্রশ্ন, ওয়ানডে সিরিজের মতো প্রথম ম্যাচ জিতে আবারও সিরিজ খোয়াতে হবে না তো? টাইগ্রেস অধিনায়ক সালমা এবার দারুণ মনোযোগী সিরিজ জয়ের দিকে।
কালকে যে ম্যাচটা আছে অবশ্যই কালকেও আমরা জেতার চেষ্টা করব, জেতার আশা নিয়েই মাঠে নামবো। বাট আমরা ভালো খেলা উপহার দিব দর্শককে, আর আশা করছি আমরা এই সিরিজটা জেতার চেষ্টা করব, এটাই আমাদের আশা সবার মধ্যে। প্রথম ম্যাচের হারটা ঠিক যেন মানতে পারছেন না সাউথ আফ্রিকার অধিনায়ক মিনো দুপ্রি। হারের অনেক কারণের মাঝে বাংলাদেশকে কৃতিত্বটা দিতে ভোলেনি মিনো। বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনলে ম্যাচের হিসেব নিকেশটা অনেকটাই পাল্টে গেছে। আমাদের ব্যাটিংটা ভালোই হয়েছে, আর সবকিছুর উপরে বাংলাদেশ ভালো পারফর্ম করেই জিতেছে। সিরিজের বাকি আর 2টি ম্যাচ, ওই 2টি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতেই মাঠে নামবে সালমার দলবল। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে টাইগার ক্রিকেটের খবর। শাহরিয়ার নাফিসের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বিসিবির শৃঙ্খলা কমিটি। বোর্ড সভাপতির সঙ্গে কথা বলে খুব শিগগিরই সিদ্ধান্ত জানাবে তারা। ফলে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দলের বিপক্ষে আসন্ন সিরিজে এ দলের সঙ্গে নাফিস থাকবেন কিনা তা এখনো অনিশ্চিত। শাহরিয়ার নাফিসের বিরুদ্ধে অভিযোগ, ভারতে শাফি দর্শা টুর্নামেন্টে কর্ণাটক কোল্টসের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর মাঠের বাইরে এসে গালাগাল করেন তিনি। শুনানিতে এ দলের কোচ স্টুয়ার্ট বার্নস, ম্যানেজার আজহার হোসেন ও নির্বাচক মিনহাজুল আবেদিন উপস্থিত ছিলেন। এই ঘটনায় কমিটির কাছে লিখিত আবেদনে দুঃখ প্রকাশ করেন নাফিস। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। কলম্বোর CR&FC মাঠে শ্রীলঙ্কার কাছে 2-1 গোলে হেরে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সিলন রাগবি ও ফুটবল ক্লাব মাঠে 75 মিনিটে অং রা চিং মারমার দুর্দান্ত গোল এগিয়ে দেয় বাংলাদেশকে। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। 83 মিনিটে হানসারা দিলরাঙ্গির গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। এরপর 86 মিনিটে অচলা চিত্রানীর গোলে শেষ চারের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। এরপর 86 মিনিটে অচলা চিত্রানীর গোলে শেষ চারের স্বপ্ন ভাঙে বাংলাদেশের। ইউএস ওপেন টেনিসের খবর। জমজমাট ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে ইতিহাস গড়েছেন অ্যান্ডি মারে। জকোভিচকে 7-6, 7-5, 2-6, 3-6, 6-2 গেমে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন এই ব্রিটন। গ্র্যান্ড স্ল্যাম শিরোপায় কখনো হাত ছোঁয়ানো হয়নি অ্যান্ডি মারের। নোভাক জকোভিচের কাছ থেকে রাজ্য দখলের কাজটা বেশ কঠিনই ছিল অলিম্পিক চ্যাম্পিয়ন মারের জন্য। তাই শুরু থেকেই জকোভিচের চালচলন বুঝেই লড়ে যাচ্ছিলেন মারে। চ্যাম্পিয়ন জকোভিচও ছাড় দিলেন না একটু। তবে শুরুর সেটের লড়াইটা মারের কাছে হারতেই হয় 7-6 গেমে। Down the tee, it is long, set to Andy Murray. দা জোকার কি বুঝেছিলেন দ্বিতীয় সেটে কি অপেক্ষা করছে তার জন্য? এবারে সেট বাঁচাতে উঠে পড়ে লাগলেন জকোভিচ, তবে কাজের কাজটা হলো না। প্রথম সেটের চেয়ে ব্যবধানটা আরো একটু বাড়লো। 7-5 গেমে এবারের সেটটাও মারে। 3 নম্বর সেটে এসে বদলে যাওয়া এক জকোভিচকে দেখলো ফ্লাশিং মিডোজ। দাপটের প্রদর্শনীটা মারের চেয়ে ভালো দেখালেন জকোভিচই। মাত্র 2টি গেম মারেকে দিয়ে সেট জিতলেন 6-2-এ। এবার চতুর্থ সেটে এসে চারদিক দখল করার মিশনটা ভালোই চালালেন নোভাক জকোভিচ। একটা গেম বেশি দিলেন মারেকে, তবে সেটটা ঠিকই জিতলেন 6-3 গেমে। শেষ সেটে এসে ক্লান্তির ছাপটা ঢাকতে পারলেন না জকোভিচ। এবার একেবারে জেঁকেই বসলেন মারে। মাত্র 2টি গেম জকোভিচকে দিয়ে 6-2 গেমে সেট জিতে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন অ্যান্ডি মারে। সেই সাথে 1936 সালে ফ্রেড পেরির পর 76 বছর পরে এসে কোনো ব্রিটিশ নাগরিক হাত ছোঁয়ালেন গ্র্যান্ড স্ল্যামে। রাজ্য হারালেন নোভাক জকোভিচ। ইভান লেন্ডেলের মতোই 4টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হেরেও 5-এ এসে বাজিমাত করলেন অ্যান্ডি মারে। মনদীপ খরাই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমার কাছে এখনকার মতো এই ছিল খেলার খবর। ফিরে যাচ্ছি তুহিনুর সুলতানার কাছে। ধন্যবাদ শাওন। আর আমি চাইবো বাংলাদেশ নারী দল যেন তাদের এই জয়ের ধারা ধরে রাখে। অবশ্যই। এবারে আরো কিছু খবর জানাবো, তবে তার আগে নিব একটা বিরতি। আজ 9/11, 11 বছরেও ক্ষত শুকায়নি নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে। বিরতির পর আবারও ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। এবারে চলে যাব দর্শকদের পাঠানো মতামতগুলোতে। আমাদের আজকের মতামত ছিল ছাত্র দলের উপর ছাত্রলীগের হামলা। এ ব্যাপারে
হিমেল, আপনার কাছে কি আছে মতামত? তুহিনুর মনির হোসেন তিনি যে খুদে বার্তাটি পাঠিয়েছেন, তিনি বলছেন যে ছাত্র রাজনীতির নামে এখন যেটা হচ্ছে সেটাকে তিনি কোনোভাবেই ছাত্র রাজনীতি বলতে চান না। ইয়াসির বলছেন যে এমন বাস্তবতা তিনি বুঝতে পারছেন না ছাত্ররা আসলে কেন রাজনীতি করেন। আপনার কাছে? আমাকেও একজন আমাদের ছোট্ট একজন বন্ধু বাপ্পি শেখ উনি বলছেন যে ভার্সিটিতে যদি এভাবে বড় ভাইরা ছোট মানে একজন আরেকজনের সাথে মারামারি করে তাহলে আমরা কি ভর্তি হব? আমরা ভর্তি হয়ে কি শিখবো? আমরা কি যাবো এখানে? আমাকে আরেকজন এখানে এসএমএস করেছেন নোমান, উনি বলছেন যে শুধু কি ছাত্র দলেই অছাত্র মানে ছাত্র দলেই কি অছাত্র আছে, ছাত্রলীগে কি অছাত্র নেই? আমাদের কাছে তো বেশ কিছু মতামত আছে, সেগুলো যদি আমার সারাংশটা নিই তাহলে সারাংশ দেখবেন যে প্রায় প্রত্যেকেই ছাত্র দলের মানে ছাত্র লীগের মানে ক্ষমতাসীন দলের যে ছাত্র সংগঠন আছে তার উপর ক্ষোভ ঝেড়েছে। পাশাপাশি তারা বলছেন যে ছাত্র রাজনীতির কথা বন্ধের কথা বলছেন কেউ কেউ, কিন্তু সবাই এটা থেকে মুক্ত হতে চাচ্ছে। ছাত্র রাজনীতি গৌরবময় ইতিহাসের বিবেচনায় অনেকে আশা জানিয়েছেন যে হিমেল, এবার দেখে নেই আজকে সেরা মতামতটি কে পাঠিয়েছেন। অবশ্যই আজকে সেরা মতামতটি পাঠিয়েছেন শামীম। তিনি বলেছেন দয়া করে ভাবুন আপনার সন্তানও একদিন ছাত্র হবে। শামীম সহ যারা মতামত পাঠিয়েছেন সবাইকে ধন্যবাদ। এবারে চলে যাব পরের প্রসঙ্গে। আজ দুনিয়া কাঁপানো 9/11। 11 বছর আগে এই দিনে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা টুইন টাওয়ার্স এবং সামরিক দপ্তর পেন্টাগনে বিমান হামলা চালায় জঙ্গি নেটওয়ার্ক আল কায়দা। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্ক, পেন্টাগন এবং পেনসিলভেনিয়ায় পরপর 4টি বিমান হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র। মার্কিনীদের দাবি হামলা চালিয়েছে আল কায়েদার 19 জঙ্গি। এই অভিযোগ কখনোই স্বীকার করেনি আল কায়েদা। হামলার দিন ছিল মঙ্গলবার সকাল 8:45। 20,000 গ্যালন জেট ফুয়েল নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার উত্তর দিককার ভবন ছেদ করে আমেরিকান এয়ারলাইন্সের বিমান। 110 তলা ভবনের উপরের তলাগুলোতে আটকে পড়ে অনেকেই। মুহূর্তেই মারা যায় শত শত মানুষ। 18 মিনিট পর টুইন টাওয়ারের দক্ষিণ দিকের ভবন ভেদ করে ইউনাইটেড এয়ারলাইন্সের আরও একটি বিমান। আগুনের তোপে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেনি স্টিলের তৈরি ভবন দুটি। হামলার পরই মানব বিধ্বংসী অস্ত্রের খোঁজে নামে যুক্তরাষ্ট্র। শুরু হয় ইরাক আগ্রাসন। 9/11-এর আগুনের উত্তাপ ছড়িয়েছে আফগানিস্তানেও। নেটো বাহিনী দিয়ে আল কায়েদা নিধনের মিশনে হত্যা করা হয়েছে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে। শাহুন ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টার বাংলাদেশে। শেষ করব সাউথ আফ্রিকার সমকালীন চিত্র প্রদর্শনীর কিছু চমৎকার শিল্পকর্মগুলো। তার আগে বিদায় নিব আমরা। দেশ বিদেশের নানান খবর সহ রাত 9টায় বাংলাদেশ নিয়ে কাল আপনাদের সামনে আবারও হাজির হব। আর সব সময় সব শেষ সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।